জয়গুরু আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আমাদের গড়বেতার বুকে হতে চলেছে এক বিশাল ধর্মীয় সম্মেলন। আর সেটি অনুষ্ঠিত হবে আগামী 26শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত খড়কুসমা পশ্চিমবাংলার সারস্বত আশ্রম শ্রী শ্রী ঠাকুর নিমানন্দ মহারাজের প্রবর্তিত 111তম সার্বভৌম ভক্ত সম্মেলন। তার প্রস্তুতি এখন একদমই শেষ মুহূর্তে চলেছে। এই সম্মেলনকে কেন্দ্র করে অনেকেই আমাকে কল করেছেন এবং মেসেজ করেছেন। আবার আমরা প্রতিনিয়ত যারা এই সম্মেলন প্রস্তুতি ভিডিও দিয়ে আসছি, প্রত্যেকের ভিডিওতে বিভিন্ন রকম বিষয়ের উপর বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। সেই সমস্ত তথ্য জানার জন্য এখন আশ্রমে একজন মহারাজকে পেয়েছি, মহারাজের কাছ থেকেই সেই সমস্ত তথ্য জেনে নেব। জয়গুরু মহারাজ। জয়গুরু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। তো এখনো পর্যন্ত সম্মেলন প্রস্তুতি কতটা পরিমাণ হয়েছে? সম্মিলনী প্রস্তুতি প্রায় 95% কমপ্লিট। 95% হয়ে গেছে। তো সভা মঞ্চের একদম পাশে বেশ কিছু দেখলাম কাউন্টার করা হয়েছে। তো কাউন্টারগুলোতে কি কি থাকবে? সভামঞ্চের কাউন্টারে থাকবে জুতো স্ট্যান্ড থাকবে, মেডিকেল ক্যাম্প থাকবে, ধর্মীয় পুস্তকের দোকান থাকবে, অনুসন্ধান অফিস থাকবে, ডেলিগেট কাউন্টার থাকবে, আর্যদর্পণ কাউন্টার থাকবে, এগুলো থাকবে। আর যদি ধরো কেউ বাই চান্স হারিয়ে যায়, কি ক্যাম্প থেকে যদি ধরো বাই চান্স মিসিং হয়ে যায়, তিনি বুঝতে পারছেন না কোন ক্যাম্প থেকে এসেছেন, সেগুলো আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা এবং মায়েরা তো থাকছেন, ওনারা সাহায্য করার জন্য। এই জন্য ওই ক্যাম্পগুলো। মহারাজ, আমার কাছে সব থেকে যে প্রশ্নটা বেশি আসছে, তো অনেক ভক্ত শিষ্য জানতে চাইছেন যে আমরা এই সম্মেলন ক্ষেত্রে পৌঁছাবো কীভাবে, অর্থাৎ যোগাযোগ মাধ্যম বা রাস্তা কি আছে? যোগাযোগ মানে খড়গপুর, লোধাশুলি, গোপীবল্লভপুর, বারিপদা এদিক থেকে যারা আসবে তারা সোজা মেদিনীপুর চন্দ্রকোনা রোড শালবনী গড়বেতা হয়ে সোজা সম্মেলনী ক্ষেত্রে আসবে। যারা ধরো আদ্রা কি আসানসোল ওই দিক থেকে আসবে, দুর্গাপুর, বাঁকুড়া এদিক থেকে এসে গড়বেতায় এসে পৌঁছে সোজা পূর্ব দিকে আসলেই হবে। আচ্ছা, ট্রেনে আসতে গেলে যদি কেউ উড়িষ্যা থেকে আছে, তাহলে প্রত্যেককে খড়গপুর বা মেদিনীপুরকে আসতে হবে। হ্যাঁ। তারপরে মেদিনীপুর থেকে আদ্রা ডিভিশনের যেই ট্রেনগুলো স্টপেজ গড়বেতাতে হবে সেগুলো আসলেই হবে, তাই তো? আর হাওড়া থেকে আসতে গেলেও একই প্রসেস, যে খড়গপুর মেদিনীপুরকে আসতে হবে, তারপরে আসতে হবে। আর যদি কেউ আদ্রা থেকে আসে তাহলে গড়বেতা স্টপেজ হবে যেসব ট্রেনগুলো, সেগুলো আসলেই হবে। ওখানে আমাদের বিশেষ টোটো, অটো এবং বিশেষ কিছু বাসের ব্যবস্থাও করা হয়েছে। সম্মেলনী কমিটি থেকে ড্রাইভার হেল্পার দাদাদের সাথে কথা বলে কিছু জিনিস ঠিক করা হয়েছে। তাদের সবার নাম্বারও আছে এবং সেখানে ভাড়াও ফিক্সড করে দেওয়া হয়েছে যে তার বেশি ভাড়া নেবেন না। আচ্ছা, ভাড়াটা কি আছে? ভাড়া এ সম্পর্কে একটা ভিডিও ছেড়েছিলাম, এর আগে ভিডিও হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি এই ভাড়ার বিষয়টা পরে জেনে আপনাদেরকে আমি জানিয়ে দেবো বা ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আর যেটা বলছিলাম যে আশ্রমের থেকে ঠাকুরের নামে নির্দিষ্ট কোনো বাস চলবে, তাই তো? হ্যাঁ, নির্দিষ্ট বাস চলবে। প্রতিদিন 15টা করে বাস দেওয়া হয়েছে এবং টোটো, অটো ধরুন এমন যদি ধরুন 200 টাকা ভাড়া আছে টোটোতে, যদি ধরুন আমি কোথায় বলছি উদাহরণস্বরূপ, তো আপনি যদি একা বলেন যে আমি একা যাব স্টেশন থেকে সোজা আশ্রম, তাও সে 200 টাকা নেবে। আর যদি 5 জন কি 6 জন অ্যাডজাস্টমেন্ট করে আসেন লগেজ সহ, সেও 200 টাকাই নেবে। যদি 300 টাকা হয়, ওরা কিন্তু বাড়তি কিছু বলবে না, ওদের সাথে সেভাবেই বসে আলোচনা হয়েছে। আর মহারাজ, যারা নিজের 4 চাকা বা 2 চাকা আসবে, তো এখানে আসার পর 4 চাকা বা 2 চাকায় পার্কিং এর কি কোনো ব্যবস্থা আছে? পার্কিং আছে। প্রথমে সম্মেলনী ক্ষেত্রের কাছাকাছি এসে প্যাসেঞ্জারদেরকে তাদের লগেজ নামিয়ে দিয়ে তাদের পার্কিং গাড়ি রাখার কত মিটার দূরে মোটামুটি হবে? ব্যবস্থা আছে। তো হাফ কিলোমিটারের মধ্যে। কিলোমিটার মধ্যে আছে। আমি যেটা দেখলাম যে 2 চাকাটা মোটামুটি সম্মেলন ক্ষেত্রে একদমই পাশে হচ্ছে, তাই তো? আচ্ছা। আর মহারাজ, সম্মেলন ক্ষেত্রে আসার পর কেউ যদি হঠাৎ কোনো কারণে অসুস্থ হয়ে যায়, মেডিকেল ক্যাম্প থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, সব রকমের ব্যবস্থা থাকবে। এসব নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। যারা ভক্তরা, দর্শকরা, মায়েরা আসছেন, 24 ঘন্টা মেডিকেল ক্যাম্পে ডিউটি থাকবে, সারাদিন সারা রাত। ছোটখাটো শরীর খারাপ হলে সাথে সাথে মেডিকেল ক্যাম্পে, তবে আমাদেরকে একটু জানিয়ে দিতে হবে। যারা আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা মায়েরা থাকবে তাদেরকে একটু খবরটা জানিয়ে দিতে হবে যে অসুস্থ লাগছে, তাহলে সঙ্গে সঙ্গে সব সময়ের জন্য রেডি থাকবে এবং অ্যাম্বুলেন্সও থাকবে। এসব বিষয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। মহারাজ, এখানে তো সম্মেলন ক্ষেত্রে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ আসবে, তো সেই জায়গায় তাদের নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? নিরাপত্তা পুলিশ প্রশাসন যথেষ্ট পরিমাণে আমাদেরকে সাহায্য করেছেন এবং ওনারা প্রতিনিয়ত নিরন্তর আসছেন এবং পরিবেশ যাতে শান্তশিষ্ট থাকে, সুস্থ উপায়ে যাতে সম্মেলন পরিচালনা করা যায়, সেই হিসাবে ওনারা যেমন প্রতিশ্রুতি দিয়েছেন সেরকম কর্তব্য পালনও করছেন। আমরা সম্মিলনী কর্তৃপক্ষ বা আশ্রম পরিচালন কমিটি সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের পালন করছেন। এরপর দেখুন, এত বড় একটা অনুষ্ঠান, এত লোকের জমায়েত, এখানে যদি বলি যে প্রশাসন দিয়ে সবকিছু করব, সেটা ব্যাপার না। আমাদের প্রত্যেকের ভাবা উচিত দর্শক হিসাবে, ভক্ত হিসাবে, মায়েরা যারা আসছেন প্রত্যেকে আমাদের ছেলে মেয়েদেরকে বা আমাদের নিজেদের আচরণগুলো একটু নিজেদেরকে, এত বড় মেলা ধরুন এটা আমার এলাকায় হচ্ছে বলে আপনারা এই প্রশ্ন আমাকে করছেন, যদি এটা আপনাদের কারো এলাকায় হয় সেক্ষেত্রে কি হবে? যারা দর্শক হিসাবে আসবেন, যারা
মায়েরা আসবেন, আমাদেরই ঘরের ভাই বোনেরা যারা আসছো তাদের প্রত্যেকের নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এবং কি বলো দেখি, যে আমরা এসেছি একটা ধর্মস্থানে, একটা সার্বভৌম ভক্ত সম্মিলনী, যেখানে নিরন্তর আধ্যাত্মিক অনুষ্ঠান, আধ্যাত্মিক চিন্তাভাবনা এবং সম্পূর্ণ সাত্ত্বিক প্রসাদ আমরা গ্রহণ করব। সেখানে চিন্তাভাবনার শুদ্ধতা একটা প্রয়োজন। আমি তো অনেক ক্ষেত্রেই দেখেছি, ধরো একটা মহান অনুষ্ঠানে গেলাম, সেখানে যদি কেউ কোনো বদমতলব নিয়ে আসে, হয় সে ধরা পড়ে যায়, তা না হলে কোনো না কারণে তার বাড়ির কোনো বিপদ হয়ে গেল, সে বাড়ি চলে যেতে বাধ্য হয়। হুম। এরকম হয়েই যায়। আচ্ছা, আর মহারাজ আরেকটা বিষয় যেটা খুবই জানা আছে, অনেকে জানতে চেয়েছেন যে ডেলিগেট কবে থেকে চালু হচ্ছে এবং ডেলিগেটে কিরকম কি? ডেলিগেট স্বাভাবিকভাবে আমাদের ২৬ তারিখ থেকেই দেওয়া হয়, যেদিন অধিবাস সেদিন থেকে, কি ২৫ তারিখ রাত্রি থেকে। সেই ভক্তদের আসা, মানে কি পরিমাণে ভক্তরা কখন থেকে আসা শুরু করবেন সেই হিসাবে ডেলিগেট চালু করা হবে। আর ২৪ তারিখ থেকে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার খুলে যাবে সম্ভবত। কালকে সন্ধ্যাবেলায় আমাদের যারা কার্যকরী সভাপতি, সম্পাদক দাদা, কোষাধ্যক্ষ দাদা এবং আমাদের মহন্ত মহারাজ ছিলেন, অধ্যক্ষ মহারাজ ছিলেন, আমরা আশ্রম পরিচালন কমিটির দাদারাও ছিলেন, সেবক সংঘের সম্পাদক দাদারা ছিলেন, সেখানে আলোচনা হয়েছে ২৪ তারিখ দুপুর থেকে অন্নপূর্ণা ভাণ্ডার সম্ভবত খোলার চিন্তা ভাবনা হচ্ছে। আচ্ছা, ডেলিগেটটা মূলত বাইরের থেকে যারা আসবেন তাদের জন্য কি, না পাশাপাশি কেউ যদি কাটতে যায়? ডেলিগেট সবার জন্য। প্রথম দিন থেকে কেউ যদি থেকে আনন্দ উপভোগ করতে চায়, হুম। দেখো ৩ দিনে যদি ৩ বেলায়, অনেকেই এই প্রশ্ন করছে যে টাকা পয়সার হিসাব, ৩ দিনে যদি আমরা ৩ বেলা কোথাও থাকি, খাই, কত টাকা লাগবে? তুমি একটা হোটেলে যদি থাকো, কত টাকা লাগবে? তুমি শাক ভাত ডাল ভাত হ্যাঁ, খেয়েই যদি এক থাকো, বেলা খেলেই 50 টাকা, তুমি 70 টাকা তো ৩ দিন মানে, আমি ধরো ৩ দিনে তুমি ৯ বেলা ভাবো। হুম, যদি ২৬ তারিখ যদি সকাল ১০টায় ঢুকছো, মানে ২৬ তারিখ দুবেলা খাচ্ছ, হুম, ২৭, ২৮, ২৯, হুম। ওদিকে ৩ ৩-এ ৯ বেলা, ১১ বেলা। ১১ বেলায় যদি ৭০০ টাকা হয়, খাওয়া থাকা সব হ্যাঁ, মিলিয়ে, থাকার সুবিধা। জল মিলিয়ে, কারেন্ট মিলিয়ে, আপনি স্নান করতে পারবেন না, গরম জল দেওয়া হচ্ছে, যার বাচ্চা আছে হয়তো তাকে দুধ দেওয়া হচ্ছে, এগুলোর জন্য আলাদা করে কোনো টাকা নেওয়া হচ্ছে না। মেডিকেল ক্যাম্প, জুতা স্ট্যান্ড, দেখো ৭০০ টাকাটা শুনতে অনেক কিছু মনে হচ্ছে। আর এটা আমি বলছি বলে তোমরা কিছু খারাপ না, ভাববে না। না, কিন্তু আমাদের প্রত্যেকের নিজেদেরকে একটা হিসাব করা দরকার, যে আলো, জল, খাবার, শিশুদের দুধ, মেডিকেল ক্যাম্প, জুতা স্ট্যান্ড, বা আমাদের যারা অন্যান্য আরও পরিচালন কমিটি আছে তাদের একটা খরচ আছে, একটা মেনটেন্যান্স খরচ তো সব ক্ষেত্রে হয়েই থাকে। তো এক্ষেত্রে যদি হিসাব করি, ৭০০ টাকাটা মনে হয় খুব একটা বেশি হবে না। আর মহারাজ, যে সমস্ত ভক্ত শিষ্য ভাই বোনেরা বা মায়েরা এখানে আসবেন তাদের উদ্দেশ্যে আপনি সবশেষে কি বলবেন? সবশেষে কি বলবো, আকাশ তো মেঘলা ছিল, প্রথমে তো একটু মন বিষণ্ণ হয়ে গিয়েছিল। আজকে তো সকাল থেকে দেখছি সূর্যদেব উঠেইছেন, পুরো আকাশ পরিষ্কার করেছে। যাক, দেখো, আমি একটা ভাগবতের অনুষ্ঠানে গিয়েছিলাম, ওখানে একজন প্রবচন দিচ্ছেন যে শাস্ত্রে লেখা আছে, যে কোনো আধ্যাত্মিক অনুষ্ঠান ৩টা বিষয়ের উপর তার সফলতা নির্ভর করে। এক হচ্ছে যারা এটার আয়োজন করবেন, যে মানুষগুলি আয়োজনের পরিকল্পনা করছেন বা আয়োজনের কাজে সাহায্য করছেন, তাদের একটা, মানে কি বলবো, পবিত্র মনোভাব দরকার, ফার্স্ট। ২, যারা পৌরোহিত্য করবেন, যারা পূজা করবেন, যারা যজ্ঞ করবেন, তাদের একটা দেবতার প্রতি অটুট শ্রদ্ধা বিশ্বাস, শাস্ত্রের প্রতি, ধর্মের প্রতি শ্রদ্ধা বিশ্বাস দরকার। ৩, যারা এই যজ্ঞ দর্শন করবেন, যারা এই অনুষ্ঠান উপভোগ করবেন, শ্রোতা হিসাবে আসবেন কি দর্শক হিসাবে আসবেন, তাদেরও একটা শুদ্ধ চিন্তা ভাবনার উপর নির্ভর করে। এই ৩টা বিষয় যদি ঠিকঠাক থাকে, তাহলে যে কোনো আধ্যাত্মিক সভা বলুন, ধর্মীয় অনুষ্ঠান বলুন, যে কোনো অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হতে বাধ্য। তা আমরা তো নিরন্তর ভগবানের কাছে প্রার্থনা করছি। ১৯ বছর পরে আমরা এই সুযোগ পেয়েছি, আশ্রম ১০০ বছরে পদার্পণ করলো, আবার ১১১তম সার্বভৌম ভক্ত সম্মিলনী, নতুন মন্দিরের দ্বার উদ্ঘাটন হলো, যদিও নাট মন্দির কমপ্লিট হয়নি, শুধুমাত্র ঠাকুর মহারাজ যেখানে থাকবেন সেই অংশটা, ঠাকুর মহারাজের রান্নাঘর, ভোগ মন্দির, তারপর শয়নকক্ষ, বিশ্রাম কক্ষ, এগুলি রেডি করা হয়েছে। তো সেই হিসাবে আমরা যারা দর্শক হিসাবে আসছি, প্রত্যেকের একটা পারস্পরিক সহযোগিতা থাকা দরকার। কি কেউ ধরো পড়ে গেল হঠাৎ করে, তাকে অন্তত, আমি হয়তো তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য সবসময় করতে পারবো না, কিন্তু যেখান থেকে চিকিৎসাটা করা যাবে সেই অফিসে অন্তত আমাদের খবরটা অন্তত পৌঁছে দেওয়া, যে এখানে একজন অসুস্থ হয়ে গেছে, এটাও দরকার পারস্পরিক হিসাবে। ঠাকুর মহারাজ বলেছেন সর্বধর্ম সমন্বয়ের কথা। তার নিজস্ব লেখা অভয়বাণী বলুন কি আমি কি চাই বইতে বলুন, সেখানে যে কথা বলেছেন সেই কথাকে রূপ দিতে গেলে আমাদের প্রত্যেক মুহূর্তে, মানে কি, মানুষটা কোন জাতির কোন ধর্ম বর্ণ সেটা বড় কথা নয়, তিনি এসেছেন ঠাকুরের কাছে, যেমন আমরা তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য সবসময়ের জন্য প্রস্তুত থাকছি, সেরকমভাবে দর্শক হিসাবে, মা হিসাবে, আমাদের ভাই বোন হিসাবে যারা আসছেন, শুধু ভক্তবৃন্দ হিসাবে, যারা ভক্তি, মানে কি বলবো, ভক্তির স্রোত নিয়েই পৌঁছবেন, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না।
বা ছোটোখাটো অসুবিধা হলে তারা সেগুলোকে অসুবিধা বলে মনে করবে না। কিন্তু সব জায়গায় তো আর তুমি সবসময় সমান তালের মানুষ পাবে না, না? কিন্তু যেহেতু আমরা একটা ধর্মীয় অনুষ্ঠান আসছি যেহেতু, সেক্ষেত্রে আমাদের ভাবা দরকার যে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন এত কষ্ট করে এত টাকা খরচ করে করা হয়েছে, অতএব আমাদের প্রত্যেকের সহযোগিতায় যেন ভগবানের এই অনুষ্ঠান সুন্দর হয়, সবাই যেন একটা নির্মল পবিত্র আনন্দের কি বলবো আস্বাদন করতে পারে। হুম। ওঠে না নাই বলো, সংসার জীবনে কত মানুষ কত অভাব বলো, অশান্তি বলো, অকাল মৃত্যু, আত্মীয় স্বজনের বলো, কত দুঃখ কষ্ট নিয়ে মানুষ চাইছেন মানে জীবন কাটাচ্ছেন। তো সেক্ষেত্রে ঠাকুর মহারাজ যেহেতু আমাদের এখানে সুযোগ করে দিয়েছেন একটা এত আধ্যাত্মিক বছর পিপাসা, পরে, হ্যাঁ, প্রায় 19 বছর পরে হচ্ছে। আধ্যাত্মিক পিপাসাকে সমৃদ্ধ করার জন্য উনি প্রস্তুত করে দিয়েছেন। এখানে আমাদের না কোনো সন্ন্যাসী ডেকেছেন, না কোনো সাধু ডেকেছেন, না কোনো ভক্ত ডেকেছেন, ঠাকুর মহারাজ স্বয়ং ডেকেছেন। ঠাকুর মহারাজ এক জায়গায় বলেছেন, আমি আমার সব ছেলে মেয়েদের এক এক বড়দিনের ছুটিতে এক জায়গায় দেখতে চাই। অতএব শুধু যে শিষ্য হলেই নয়, ঠাকুর মহারাজ শিষ্য সম্মিলনী কোথাও বলেননি, মুখেও বলেননি বা কোনো বইয়ে লেখাও নেই, ভক্ত সম্মিলনী বলেছেন। শিষ্যদের থেকে ভক্তদেরকে সম্মিলনীতে বেশি প্রাধান্য দিয়েছেন। কারণ কি, শিষ্যরা ঠাকুরের সেবা কাজ নিয়েই আনন্দে থাকবে, আর ভক্তরা সেই আনন্দ আস্বাদন করবে। শুধু ফুল ফুটলো, বাগানে কেউ আসলো না, না মৌমাছি আসলো, না মানুষ আসলো, তো বাগানের কি তাৎপর্য থাকবে? সেরকম দেখো, অন্যান্য জায়গায় সম্মিলনী হলে যেমন হয়, ধরো সেখানে আমরা যাই, সেখানে আনন্দ করি, তেমন একটা কাজের চাপ থাকে না। যেহেতু আমার এটা বিশেষত বলা উদ্দেশ্য হচ্ছে যে যারা আমরা লোকাল আছি, লোকাল যারা ভলেন্টিয়ার আছি কি গুরু ভাই আছি, তাদের ক্ষেত্রে যে অন্যান্য জায়গায় সম্মিলনীতে গেলে যেমন আমরা আনন্দ করি, শুধু ঘুরি বলি কি খাই দাই, দোকান বাজার ঘুরি, কি কিছু জিনিস কেনাকাটা করি, যেহেতু আমরা এখানে আমাদের এখানে আমরা নিজেরা যেহেতু আয়োজন করছি, বা সেই আয়োজন কমিটির মধ্যে স্বেচ্ছাসেবক ভাইরাই বলুন বা আমরা লোকাল যারাই আছি, শিষ্য বলুন, ভক্ত বলুন, মায়েরা বলুন, আমাদের সবসময় চেষ্টা করা দরকার যে আমাদের এখানে কাজের মাধ্যমে আনন্দটা নিতে হবে। কারণ কি, বাইরে থেকে যারা আসছেন, আমরা অন্য জায়গায় গেলে আমরা সেখানে কি করি, আমাদের উপরে কোনো কাজের বোঝা চাপানো হয় না, 3 দিন পুরো নিশ্চিন্তে, কোনো কিছু মনেই থাকে না। সেরকম যারা বাইরে থেকে আসছেন, তবু তো তারা যথেষ্ট পরিমাণে সাহায্য করছেন। ঝাড়খণ্ড থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকে, মহারাষ্ট্র থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যেসব গুরু ভাইরা মায়েরা এসছেন, মানে কি, তিনি হয়তো সেখানে ইঞ্জিনিয়ার, সেখানে অফিসার, সেখানে সুপারভাইজার, সব পরিচয় ভুলে গিয়ে এখানে পায়খানার প্যান বয়ে নিয়ে যাচ্ছেন, পাতা বয়ে নিয়ে যাচ্ছেন, মানে সামান্যতম অহংকার অভিমানে লেশ না রেখে ভগবানের সেবা করছেন, ভক্তদের সেবার আয়োজনে সাহায্য করছেন। এটা আমাদের প্রত্যেকে মাথায় রেখে চলতে হবে, যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়। আমরা প্রত্যেকে যেন প্রত্যেককে পারস্পরিক সহযোগিতার হাত ধরে অনুষ্ঠানটা চালিয়ে নিতে পারি। জয় গুরু।